নির্বাচনের আকর্ষণ প্রতীক বুঝিয়ে দেয়া হলো প্রার্থীদের। ধানের শীষ, দাড়িপাল্লা, লাঙ্গলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা নিয়েছেন পছন্দের মার্কা। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। কেউ কেউ তাদের প্রতীকের প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। স্থানীয় পর্যায়ে আমরা যেন এই ধরনের অপ্রীতিকর কোনো কথা, ভয়ভীতিকর কোনো পরিবেশ এগুলো তৈরি হতে না দেখি। দলীয় প্রচার শুরু করতে কিছুক্ষণের মধ্যে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের পর ফিরবেন পথসভা করতে করতে। কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। ১,৬০,০০০ টাকা পাবেন সর্বোচ্চ কর্মকর্তা, সর্বনিম্ন ধাপে ২০,০০০। পীরের বাগের সংঘাতের জন্য একে অপরকে দুষছে বিএনপি জামায়াত। কৌশলে আচরণবিধি ভাঙে প্রার্থী ও দল, বলছেন বিশেষজ্ঞরা। ইসিকে কঠোর থাকার তাগিদ। সংসদ ও গণভোট একসাথে হওয়ায় ফল জানাতে বিলম্ব হতে পারে জানালো প্রেস উইং। নির্বাচনের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ ডক্টর ইউনূসের। যাতে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকে এই বিষয়ে উনি জোর দিয়েছেন এবং এনার্জি অ্যাডভাইজার বলেছেন যে উনি এই বিষয়ে সর্বোচ্চ এফোর্ট দিবেন। ভোটাভুটির পর বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে বলল আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘন্টা সময় দেওয়া হলো বিসিবিকে। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মার্কাটা কি? ধানের শীষ। মার্কাটা কি? দাড়িপাল্লা। এমন নানা প্রতীকের আওয়াজ শুনতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রার্থীদের প্রচারণায় নামতে আজ প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এজন্য সারা দিন সারা দেশে কর্মব্যস্ত সময় কেটেছে কর্মকর্তা ও প্রার্থীদের। অবশ্য অনেকেই নিজেদের প্রতিনিধি পাঠিয়ে প্রতীক সংগ্রহ করেছেন। দলীয় বা স্বতন্ত্র সব প্রার্থী ক্যামেরার সামনে পেয়ে বলেছেন ভোটাররা জয়ী করবেন তাদের। প্রতীক বরাদ্দ নিয়ে দুটি রিপোর্ট থাকছে পরপর। প্রথমেই দৃষ্টি দেওয়া যাক সারা দেশের আসনগুলোর দিকে। সারা দেশে দিনভর উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ কর্মী সমর্থক ও প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হন বিভিন্ন দলের প্রার্থীরা। শুরুতেই তাদের আচরণবিধি মেনে চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। আচরণবিধি লঙ্ঘন করলে এর শাস্তি সম্পর্কেও অবহিত করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা তাদের প্রচারণার সময় পরিবেশ বান্ধব প্রচারণা করবেন এবং আচরণ বিধিমালাটা সঠিকভাবে তারা পালন করবেন। প্রার্থীগণ এসেছেন, আমরা নির্বাচনী আচরণ বিধি এবং প্রচারণা কিভাবে করবে, কখন শেষ হবে এই বিষয়ে তাদেরকে উপস্থাপনার মাধ্যমে অবহিত করেছি। এরপর একে একে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান, আর স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হয় তাদের আবেদনকৃত পছন্দের প্রতীক। এবারে নির্বাচনে ১১৯টি প্রতীক থেকে বরাদ্দ পান প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণার কথা দেন তারা। ২০০১ সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, একে অপরের সৌহার্দ্য ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে। আমি মানুষের বিগত দিনে কল্যাণ করেছি, সেই কল্যাণ মানুষ বিবেচনা করেই আমাকে ভোট দেবে সেটা প্রত্যাশা করি এবং সেই বিবেচনায় আমি অনেক এগিয়ে আছি এবং শতভাগ বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষ সেটা বিবেচনা আনবে। কেউ কেউ শত শত লোকের মধ্যে বাতি জ্বালিয়ে মিটিং করছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, তাদের প্রতীকের প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। আমার এই হাঁস যদি কেউ চুরি করার চিন্তাও করে আমি যথাযথ ব্যবস্থা নেব।
এদিকে প্রতীক বরাদ্দ কার্যক্রমেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কুমিল্লায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে দেখা যায় কর্মী সমর্থকদের। এসব ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচনী কর্মকর্তা। বাইরে আমি শুনেছি যে এরকম কিছু সমর্থক তারা মিছিল বা অন্য কিছু করে থাকতে পারে, তবে যদি এরকম কিছু ভঙ্গ হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নেব। রাজশাহীতে জাতীয় পার্টির প্রতীক বরাদ্দের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ করে এনসিপি নেতারা। পঞ্চগড়ে উন্মুক্ত আলোচনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন এনসিপি প্রার্থী সার্জিস আলম। বিএনপি তাদের স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী নির্বাচনের পরে দেখে নিব ভোটটা যদি অন্য জায়গায় যায় স্টেটমেন্ট বলছি একেবারে। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা করা যাবে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত। এবার নির্বাচনে প্রায় 12,77,00,000 ভোটার তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মধ্যরাতে হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের পর আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনী প্রচারে নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় তিনি বক্তব্য রাখবেন। প্রায় 2 দশক পর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে যাচ্ছেন শ্বশুরালয়। বিএনপি প্রধানের এমন গণসংযোগ ভোটের মাঠে পার্থক্য গড়ে দেবে বিশ্বাস দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সব বিভাগে তারেক রহমানের সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচনী পরিকল্পনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমন, তাই সাজ রব সিলেট জুড়ে। ঘরের মেয়ে জুবাইদা রহমান ও তার স্বামী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর ঘিরে উৎসাহের কমতি নেই সুরমা পারে। মা খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে জিয়ারত করবেন হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। বৃহস্পতিবার সকালে বক্তব্য রাখবেন আলিয়া মাদ্রাসা মাঠে। এরই মধ্যে সেই সমাবেশ ঘিরে সার্বিক প্রস্তুতি সেরেছে জেলা বিএনপি। সমাবেশ শেষে সড়কপথে তারেক রহমান রওনা হবেন ঢাকা অভিমুখে। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন। বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের জন্য চাইবেন জনগণের ভোট। সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার 2,500 রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন এবং তারপর গভীর রাতে গুলশানস্থ নিজের বাসভবনে ফিরবেন ইনশাল্লাহ। 1991 সাল থেকে ধানের শীষের প্রার্থীদের জন্য ভোটের আগে সারা দেশ চষে বেরিয়েছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু এবার নতুন নেতা নেতৃত্বে নির্বাচনের প্রচারে বিএনপি। ভোটের মাঠে কেমন প্রভাব ফেলতে পারে খালেদা জিয়ার উত্তরসূরির এই সফর? তারেক রহমান সাহেবের মতো জনপ্রিয় নেতা যখন জনগণের কাছে যাবে, এটা তো একটা প্রতিফলন, রিফ্লেকশনটা আমরা দেখতেই পাবো। উনি যেখানে যাবেন আমরা নিশ্চিত জনগণের একটা রেসপন্স, জনগণের ভালোবাসা, সেটা তো আগামী নির্বাচনের জন্য একটা শক্ত ভূমিকা রাখবে, ভালো ভূমিকা রাখবে। চট্টগ্রাম থেকে দ্বিতীয় নির্বাচনী সফর শুরু করবেন তারেক রহমান। এরপর যাবেন বরিশাল ও ফরিদপুর অঞ্চলে। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কিছুক্ষণ আগে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় রীতি অনুযায়ী মাজার জিয়ারতের মাধ্যমে সেখান থেকেই শুরু করবেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা। আমরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাব। আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন অপেক্ষা করছেন আমাদের জন্য। রিপন, বিমানবন্দরে নেমে তারেক রহমানের পরবর্তী কর্মসূচিগুলো সম্পর্কে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন, আর আপনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বৃষ্টি, আসলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যদি বলে থাকি যে অন্যান্য বারের তুলনায় এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যদিও তিনি যেদিন বাংলাদেশে এসেছিলেন এবং লন্ডন থেকে, সেদিনকার যে নিরাপত্তা ব্যবস্থা তার চেয়ে একটু শিথিল মনে হচ্ছে আজ, কারণ তিনি দলের চেয়ারম্যান হিসেবে যেহেতু নির্বাচনের দায়িত্বে, নির্বাচনের প্রচারণায় এসেছেন এবং সে কারণে তিনি যতটুকু পাবেন ঠিক ততটুকুই নিয়েছেন। এবং এই মুহূর্তে নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা যদি আমি দেখাই আপনাকে, যে পুলিশ এবং এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন তারা কিন্তু বিমানবন্দরে চারদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছেন। যদিও নেতাকর্মীদের আগেই বলা হয়েছে যে নেতাকর্মীরা কেউ এখানে থাকবে না, সে কারণেই কিন্তু নেতাকর্মীরা এখানে নেই। নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন সমাবেশ স্থলে অবস্থান নেয়, এবং যেটা এর আগেও বলা হয়েছে তারা রাত থেকে সমাবেশ স্থলে অবস্থান নেবে। এবং তিনি এখান থেকে নেমে একটি হোটেলে যাবেন, এয়ারপোর্টের ঠিক পাশে একটি 5 তারকা মানের হোটেল রয়েছে, সেখানে উঠবেন এবং সেখান থেকে
পরবর্তীতে তিনি তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা রয়েছে, পাশের যে উপজেলা দক্ষিণ সুরমা উপজেলা, তিনি তার শ্বশুর বাড়িতে যাবেন, সেখানে রাতের খাবার খেয়ে আবারও হোটেলে ফিরবেন। তারপর তিনি মাজার কখন জিয়ারত করবেন এখনও এটা নিশ্চিত না, কারণ বিভিন্নভাবে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। আমাদের সাথে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। আমরা একটু প্রস্তুতি সম্পর্কে জেনে নিই। জনাব ইমরান আহমেদ, যদি আমাদেরকে একটু প্রস্তুতি সম্পর্কে বলেন যে আর তো 1 ঘন্টার মধ্যে তিনি নামবেন, আমাদের প্রস্তুতি কেমন? ধন্যবাদ। আমরা সিলেটবাসী আনন্দিত, উদ্বেলিত এবং অত্যন্ত আকাঙ্ক্ষিত ব্যক্তি। উনি আমাদের পরমাত্মীয়, ওনাকে আমরা পাচ্ছি। দীর্ঘ 22 বছর পরে উনি সিলেট আসছেন। 2004 সালে এসেছিলেন, এরপরে আর আসেন নাই। আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই নিরাপত্তা ব্যবস্থা আমি যতটুকু দেখছেন, আপনি যেটা বলেছেন যে মোটামুটি নিরাপত্তা বাহিনী অত্যন্ত পরিশ্রম করছে ওনার নিরাপত্তার জন্য। আমাদের ভলান্টিয়ার বাহিনীরাও সাথে সাথে কাজ করছে। আমাদের কালকের যে সমাবেশ সকাল 10টায় হবে, সকাল 10টায় হলেও এটা আমাদের স্টেডিয়াম আলিয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যে আপনি শুনেছেন যে মাঠের অর্ধেক ভরে গেছে, মানুষজন রাত্রে থাকবে এখানে এবং আমাদের পুরো বেশি শুনছিলেন যে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিও রয়েছে। আমরা সেটি শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ রিপন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামীকাল থেকে প্রচারণা শুরু করবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কাল ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জনসভায় তিনি অংশ নেবেন। এরপর 23 জানুয়ারি সকাল থেকে নির্বাচনী সফর শুরু করবেন। এদিন 3 নেতার মাজার হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনসিপি। সকাল 10:30টায় 3 কিংবদন্তি নেতা এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এনসিপি নেতৃবৃন্দ। উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট হস্তান্তর করেছে বেতন কমিশন। সরকারি চাকরির 20টি গ্রেডে দেওয়া হয়েছে বেতন বাড়ানোর প্রস্তাব। এটি কার্যকর হলে বর্তমান সময়ের চেয়ে কোনো ক্ষেত্রে 1.5 থেকে 2 গুণ বেতন বেশি বাড়বে, তবে কার্যকর করা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। পে কমিশন গঠন করে সবশেষ 2015 সালে বাড়ানো হয়েছিল সরকারি চাকরিজীবীদের বেতন। তারপর কেটে গেছে প্রায় 10 বছর। পরিবর্তিত সময়ে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে গেল জুলাই মাসে পে কমিশন গঠন করে সরকার। প্রায় 6 মাস পর প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দিল তারা। এতে প্রথম থেকে 20তম গ্রেডের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন। 20তম গ্রেডের বর্তমান বেতন 8,200 টাকা। সূত্র জানিয়েছে, প্রস্তাবিত রিপোর্টে এই গ্রেডের মূল বেতন সুপারিশ করা হয়েছে 20,000 টাকা। সর্বোচ্চ সচিবদের বর্তমান মূল বেতন 78,000 টাকা। তা বাড়িয়ে মূল বেতন প্রস্তাব করা হয়েছে 1,60,000 টাকা। কোনো ক্ষেত্রে বেতন বাড়ছে 2 গুণের বেশি। চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে কমিশন। আগামী অর্থবছর থেকে পুরো মাত্রায় কার্যকরের সুপারিশ করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ করেছে কমিশন। চলতি অর্থবছরের বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছিল 80,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে এতে যোগ হয়েছে আরও 22,000 কোটি টাকা। তবে পে কমিশনের সুপারিশ কার্যকর করতে দরকার প্রায় 1 লাখ কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের দাবি ছিল বর্তমান বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামো ঢেলে সাজানোর। পে কমিশনের রিপোর্টে সেই দাবি পূরণ হলেও এটি বাস্তবায়নে বড় বাধা এখন অর্থায়ন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা 15 আসনের পীরের বাগে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারধর করা এবং মহিলা শাখার কর্মীদের হেনস্থা করেছে বিএনপি, এমন অভিযোগ জামায়াত ইসলামীর। সংঘর্ষে জামায়াতের 25 জন আহত হয়েছে দাবি করে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মবের মাধ্যমে মারধর করে জনগণকে প্রভাবিত করার দিন শেষ। আর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন এই সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টাও অগ্রহণযোগ্য। ওই আসনে বিএনপির প্রার্থীর দাবি, সংঘর্ষে তার দলের 6 জন আহত হয়েছে, একজনের অবস্থা গুরুতর। সিসি ফুটেজে দেখা যায় লাঠিসোঁটা নিয়ে একদল যুবক মারধর করছেন নিরস্ত্র একজনকে। পরে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে রাজধানীর মিরপুরের পীরের বাগের আল মোবারক মসজিদ এলাকায়। জামায়াতে ইসলামীর দাবি, ঢাকা 15 আসনের পীরের বাগে দলের মহিলা বিভাগের কর্মীদের প্রোগ্রাম চলাকালে বিএনপি নেতাকর্মীরা তাদের আটক রেখে হেনস্থা ও স্থানীয় জামাত শিবির কর্মীদের উপর হামলা চালায়। এ সময় আহত হন জামাত শিবিরের অন্তত 25 নেতাকর্মী।
আর বিএনপির দাবি বাসাবাড়িতে গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিলেন জামায়াতের নারী কর্মীরা। বিএনপি তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বাড়িটিতে ভোটের প্রচারণা চালাতে আসেন জামায়াতের নারী কর্মীরা। বাড়ির মালিক জানান কি হয়েছিল তখন। এই ভোটার আইডি কার্ড নাম্বার চাইলো আর হলো গিয়া মোবাইল নাম্বার চাইলো। তারপরে যখন ভোটার আইডি কার্ড নাম্বার চাইছে, মোবাইল নাম্বার চাইছে, তখন আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আপনি এটা চাইতে পারেন কিনা। এটা বলার পর ওদিকে 1 থেকে 2 জন মহিলা দৌড় দিচ্ছে। পুলিশ তাদেরকে বলে আপনারা কোথা থেকে আসছেন, ও নাম দেন। তখন নাম লিখতে যায়, দেখে কেউ মণিপুর, কেউ শ্যানপাড়া, কেউ রূপনগর, এইসব এলাকা থেকে বহিরাগত তারা এখানে আসছে মারামারি করার জন্য। আপনি ভোটার কোন জায়গায়? আমি কিছু আমি তেজগাঁও। কথা আমার তো দরকার নাই এখানে, এই আমার ডেট কিছু বলে নাই, নেমে গেল। খবর পেয়ে স্থানীয় বিএনপি কর্মীরা সেখানে জড়ো হয়। ছুটে যায় জামাত শিবিরের নেতাকর্মীরাও। ভুল হয়ে গেছে, এটার জন্য আমরা দুঃখিত। স্থানীয়রা কি দেখেছেন? মসজিদের সামনে খুবই খারাপ অবস্থা। কে কারে যে পিটাইতেছে, এখন আমি তো আমার সন্তানের দিকে যাচ্ছি। এখানে অনেক কিছুই হতে পারত, বা এটা মার্ডারও হতে পারত, কিন্তু তা না হয়ে ওনারা খুব সুন্দর এবং ভালোভাবেই ওরা এটাকে টেক আপ দিচ্ছে। জামায়াত নেতাকর্মীদের মসজিদে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেছে দলটি। যাদেরকে বকাবকি দিচ্ছে তাদের যদি ক্ষিপ্ত হয় কেউ মারটার দেয়, সেজন্য আমি এসে ল এনফোর্সিং এজেন্সিকে জানাইছি। 22 তারিখের পরে যেহেতু নির্বাচনের প্রচারণার নিয়ম, আগে এসবের ঝামেলার দরকার কি? এদিকে আহতদের দেখতে দুপুরে ইবনে সিনা হাসপাতালে যান জামায়াতের আমির। অভিযোগ করেন মব সৃষ্টি করে দলের নেতাকর্মীদের মারধর করা হয়েছে। হামলার ঘটনায় মামলা না করলেও এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ। পীরেরবাগে সংঘর্ষের ঘটনায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, এই ধরনের সংঘাত নিন্দনীয়, তবে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টাও অগ্রহণযোগ্য। কেউ সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যালট বাক্স নিয়ে আমরা যেটা দেখলাম প্রবাসে, দেশের অনেক জায়গায় আইডি নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, এগুলো অনাকাঙ্ক্ষিত। এই নেতিবাচক রাজনৈতিক কৌশল থেকে যদি বেরিয়ে আসেন, আমরা তাদেরকে সে আহ্বান জানাবো। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকে জানানো হয়েছে, ভোটের প্রচারণা শুরুর দিন থেকে মাঠে থাকবে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। পরিকল্পিতভাবে যদি কেউ এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করে, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। আশা করি নির্বাচন ঘনিয়ে আসবে ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রতীক বরাদ্দ নিতে এসেও আচরণবিধি লঙ্ঘন করেছেন কোনো প্রার্থী। তফসিলের পর থেকে নিয়ম ভেঙে নানাভাবে ভোটের প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন শোকজও করেছে অনেককেই। আর বিশেষজ্ঞদের মতে, দল ও প্রার্থীর আচরণ বিধিমালা থাকলেও প্রচারণার সময় কৌশলে সেটা লঙ্ঘন করেন প্রার্থী ও দলগুলো। দল বা প্রার্থী বিবেচনা না করে ইসিকে আরও কঠোর থাকার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এবারই প্রথম দল ও প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছেন। কিন্তু প্রতীক বরাদ্দের পরই অনেকে আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল করেছেন। তবে তফসিলের পর থেকেই বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা নিয়ম ভেঙে নানা কৌশলে ভোটের প্রচার চালিয়েছেন। গণভোটের প্রচারের আড়ালে সংসদ নির্বাচনের প্রচার করেছেন কেউ। এরই মধ্যে এসব দলের কিছু প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে ইসি। দেখা গেছে, পুরনো পোস্টার না সরিয়ে কোথাও নতুন পোস্টার লাগিয়েছেন প্রার্থীরা। যদিও দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী পোস্টার নিষিদ্ধ। ব্যানার 10 ফিট বাই 4 ফিট, ফেস্টুন 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি ব্যবহার করা যাবে। নির্বাচনী এলাকায় সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন একজন প্রার্থী। ভোটার বা কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান বা বরাদ্দ প্রদান বা এমন অঙ্গীকার করা যাবে না। ভোটার প্রতি 10 টাকা, সর্বোচ্চ 25 লাখ টাকা খরচ করতে পারবেন প্রার্থী। নেওয়া যাবে না কোনো সরকারি সুবিধা। ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসি। ভোটারদেরকে আমরা টাকা পয়সা দেই, বিভিন্নভাবে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্ররোচিত করি আমার পক্ষে ভোট দিতে, সেগুলোর থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা এরকম একজন প্রার্থী চাই, সেজন্য আমাদের সব নিয়মের মধ্যেই রাখে,
সে নিজেও আইনের মধ্যেই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে চাচ্ছি। ওদের কাছ থেকে তো আমাদের শিখতে হবে কিছু, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা কি শিখবে না হয়তো। এই নির্বাচন বিশ্লেষকের মতে তফসিলের পরপরই ভোটারদের কাছে যেতে কৌশলের আশ্রয় নিয়েছেন প্রার্থীরা। ভবিষ্যতেও আচরণবিধি না মানার প্রবণতা জারি থাকবে, তবে কঠোর হতে হবে ইসিকে। 22 তারিখের পর করলে এই কাজগুলো কিছুই হতো না, তাই না? একদিন দুই দিন পরে, একদিন দুই দিনে এমন না যে অনেক ভোট পেয়ে যাবে, এমন কিছুই না। কিন্তু এই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার যে সংস্কৃতি, সেটাই আমাদের মধ্যে আসলে ঠিক মতন না। আমাদের রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি ঠিক ওইভাবে গড়ে ওঠেনি। এই প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত হবেন ভবিষ্যতের আইন প্রণেতা। তারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, তবেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলছেন বিশ্লেষকরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ভোটের পাশাপাশি হবে গণভোট, তাই ফলাফল ঘোষণায় দেরি হতে পারে। এবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে হওয়া নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি সভায় এমনটাই জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, আজ মাঝরাত থেকে শুরু হবে ব্যালট পেপার ছাপানোর কাজ। প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোট সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা ও নৌবাহিনী প্রধান সহ ইসি সচিব আক্তার হোসেন। উচ্চ পর্যায়ের সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে প্রেস উইং। শফিকুল আলম জানান, সংসদের 300 আসনে ভোটের পাশাপাশি গণভোট থাকায় এবার ভোট গণনা ও ফলাফল প্রকাশে দেরি হতে পারে। এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে। এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। প্রেস সচিব আরও বলেন, 25,500 বডি ক্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, যা দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জানান, ভোটে দায়িত্ব পালন করবেন বিভিন্ন বাহিনীর মোট 9 লাখ সদস্য। অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রসমূহে মোট 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে। ইলেকশনের দিন ফর দি ফার্স্ট টাইম এটা দেওয়া হচ্ছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মিলিটারি যেটা অ্যাক্টিভ কুইক রেসপন্সের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তারা রেসপন্স করবে। এই প্রথমবারের মতো 1 লক্ষের উপরে সেনাবাহিনীর মেম্বার থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীর 5,000-এর উপরে থাকবেন। বাংলাদেশ বিমান বাহিনীর 3,730 জনের উপরে থাকবেন। এই প্রথমবারের মতো ফায়ার সার্ভিসকে ইনভলভ করা হলো। ড্রোন থাকবে, ড্রোন প্রায় 500টার মতো ড্রোন ডিপ্লয় করা হচ্ছে। বৈঠকে ডক্টর ইউনূস জ্বালানি উপদেষ্টাকে নির্বাচনের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রেস সচিব জানান, আলাপ হয়েছে ইন্টারনেট সেবা আরও ভালো রাখার বিষয়েও। এছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধারেরও তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজকে চিফ অ্যাডভাইজার আরেকটা কথা বলেছেন যে ইলেকশনের সময় যাতে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকে, এই বিষয়ে উনি জোর দিয়েছেন এবং এনার্জি অ্যাডভাইজার বলেছেন যে উনি এই বিষয়ে সর্বোচ্চ এফোর্ট দিবেন এবং ইন্টারনেটের বিষয়েও আরও বেটার যাতে ইন্টারনেট নেটওয়ার্কটা থাকে সেই বিষয়ে চেষ্টা করা হবে। এবং চিফ অ্যাডভাইজার আজকেও জোর দিয়েছেন যে লুটকৃত অস্ত্র যে করেই হোক এটা সর্বোচ্চ এফোর্ট দিয়ে এটাকে রিকভারি করতে হবে। সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানো নিয়ন্ত্রণে ইসি কাজ করছে বলেও জানান শফিকুল আলম। বলেন, দেশের বাইরে থেকে স্বৈরাচারের দোসরদের অপতথ্য ছড়ানোর অপচেষ্টা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পতিত স্বৈরাচারের যারা দোসর ছিলেন বা তার সাপোর্টাররা, তারা তো চাচ্ছে অনেক ধরনের অপতথ্য ছড়াচ্ছেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান।
টিএফআই সেলে 8 বছর বন্দী থাকা অবস্থায় হওয়া নির্যাতনের বর্ণনা তুলে ধরেন ট্রাইব্যুনালে। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। বুধবার যুদ্ধাপরাধী অভিযোগের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেন। র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে 14 জনকে গুমের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের সাবেক 14 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরু হয় বুধবার। এদিন এই মামলায় গ্রেফতার সেনা কর্মকর্তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্যের পর মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। জবানবন্দিতে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান 2016 সালের গুমের পর টিএফআই সেলে 8 বছরের বন্দি জীবনের নির্যাতনের কথা তুলে ধরেন। এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি, সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। এই বিচারের মাধ্যমে অতীতে সংগঠিত অপরাধের শুধুমাত্র দায়মোচনী নয়, ভবিষ্যতে গুমের মতো ভয়াবহ জিনিস যাতে সমাজে ফিরে আসতে না পারে, সেই জন্য এই বিচার আমরা চেয়েছি এবং সেই বিচারের প্রক্রিয়া এখানে শুরু হয়েছে। এদিন জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের জন্য 18 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। এই দুজন আসামি যারা বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তারা নানানভাবে নিজেরা যেমন উস্কানি দিয়েছেন, হুকুম দিয়েছেন, তাদের নানান ধরনের টেলিফোনিক কনভারসেশন ছিল। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়। টেলিফোন কনভারসেশনের কথা বলা হয়েছে, সেখানে একটি শব্দও নেই যেখানে তার শব্দ বা স্ট্যাটাস দিয়ে এইরকম একটা অপরাধের সহায়তা বা ক্ষেত্র প্রস্তুতের মতো কোনো ঘটনা ঘটাতে পারেন। এদিকে বুধবার 71-এর যুদ্ধাপরাধী অপরাধের মামলায় প্রথম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ আত্মসমর্পণের জন্য ট্রাইব্যুনালে আসেন। পরে তার আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণের আবেদন জমা দেন। পরে আবুল কালাম আজাদকে ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করতে রায়ের সত্যায়িত অনুলিপি সহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারি তিতুমির কলেজে শিক্ষার্থীদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 15 জন আহত হয়েছে, যার মধ্যে 7 জনের অবস্থাই গুরুতর। তাদেরকে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে হঠাৎ করে এই সংঘর্ষ। কলেজ ক্যাম্পাসে হাতাহাতির এই ঘটনা পরবর্তীতে ছড়িয়ে পড়ে শহীদ মামুন ছাত্রাবাসেও। পাল্টা হামলায় ছাত্রাবাসের দরজা জানালা ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে এই কমিটি। এদিকে এই ঘটনায় তিতুমির কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাবুদ্দিন সিয়াম, জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ স্থগিত করেছে সংগঠন। বহিষ্কার করা হয়েছে যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে। একটা তদন্ত কমিটি করছে, ওই তদন্ত কমিটির ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনার সত্যতা কোথায় হয়েছে। আর কি গুরুতর আহত 5 থেকে 7 জন এবং 15 থেকে 20 জন শিক্ষার্থী আছে যারা গুরুতর নয়, তবে তাদেরকে হসপিটালাইজ করাটা জরুরি ছিল। তো আমি এসে তাদেরকে হসপিটালাইজ করার ব্যবস্থা করেছি। সংবাদের শুরুতেই বলছিলাম, প্রতীক বুঝিয়ে দেয়া হলো প্রার্থীদের এবং কাল থেকেই শুরু হবে প্রচারণা। প্রতীক বরাদ্দ নিয়ে 2টি রিপোর্টের কথা বলছিলাম। শুরুতে দেখিয়েছিলাম সারা দেশের আসনগুলো নিয়ে, এবারে দেখাচ্ছি ঢাকার আসন নিয়ে। সকাল 9টাতেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসতে থাকেন প্রার্থীরা। যারা আগেই দলের মনোনয়ন পেয়েছেন তারা জানতেন নিজেদের প্রতীক, তবুও অনেকে সশরীরে এসে বুঝে নিয়েছেন প্রিয় প্রতীক, যেটি নিয়ে মাঠে ঘাটে যাবেন ভোটারদের কাছে। ঢাকা মহানগর ও জেলার মোট 20টি আসনে প্রতীক দেয়া হয় সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতীক বুঝে নেন তার প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম। অন্যদিকে ঢাকা 15 আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতীক নেন এহসানুল মাহবুব জুবায়ের। ঢাকা 17 আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমরা ঢাকা 15 আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাড়িপাল্লা প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ দিয়েছেন, রিটার্নিং অফিসার আজকে দিয়েছেন, আমরা সেটা আজকে গ্রহণ করলাম। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেছেন সেগুনবাগিচা অফিস থেকে। দাড়িপাল্লা, সাতলাগঞ্জ সহ রিকশা মার্কা সহ আমাদের 10 জনই জোটে যে প্রার্থীরা রয়েছেন
রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো সরগরম থাকে দিনভর। প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীরা, আশা জানান জয়ের। ঢাকার বিএনপি প্রার্থীরা মনে করেন জনপ্রিয়তার শীর্ষে তাদের দল, জোটসঙ্গীরাও আত্মবিশ্বাসী। জনরায়ের ভিত্তিতেই তারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণ করবে, এই আস্থা জনগণের পথে রাখে। আমরা মনে করছি না জনগণের আমাদের এই আস্থার অমর্যাদা। এই ধরনের একটা সময়ের জন্য, এই ধরনের একটা দিনের জন্য গত 17 বছর বাস্তবে আমরা অপেক্ষা করেছি। অনেকটা বিপরীত কথা বলছেন জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। বিএনপির বিরুদ্ধে মাঠে পেশি শক্তির অভিযোগ তুলে কেউ কেউ উদ্বেগ জানান, প্রশ্ন তোলেন কমিশনের ভূমিকা নিয়ে। আমরা ইতিপূর্বে নির্বাচন কমিশনে কিন্তু আমরা এই নিরপেক্ষতা দেখিনি 100%। এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসে আছে, তাদের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়। ঢাকা ৯ আসনে ডাক্তার তাসলিম জারার মতো স্বতন্ত্র অন্য প্রার্থীরাও আসেন প্রতীকের জন্য। প্রতীক বুঝে নিয়েছেন জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির লাঙ্গলের মনোনয়ন পাওয়া প্রার্থীরা। ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দেন তারাও। কর্মকর্তারা বলেন ভোটে সর্বোচ্চ সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনী। প্রার্থীদের পরস্পর বিরোধী অভিযোগ থাকলেও আমলে নেওয়া হবে শুধু লিখিত অভিযোগ। বৃহস্পতিবার পোস্টাল ব্যালটের বুথ স্থাপনের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারের আয়োজন। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। হত্যা চেষ্টা হলে সংশ্লিষ্টদের ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানিয়েছেন। পাল্টা হুমকি দিয়েছে ইরানও। তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে কেউ হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে বলে সতর্ক করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে সরাসরি হস্তক্ষেপের হুমকি ধামকি দিয়ে দেশটির সাথে শত্রুতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলন থামলেও তেহরান ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমেনি এক বিন্দুও। চলমান বৈরিতার মাঝেই এবার ইরান নিয়ে বিস্ফোরক মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেয়া সাক্ষাৎকারে তাকে হত্যার চেষ্টা হলে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরানের নেতাদের ক্রমাগত হুমকির প্রসঙ্গে উপস্থাপকের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। তাদের এটা করা উচিত হবে না, কিন্তু আমি নির্দেশ দিয়ে রেখেছি আমার সাথে যদি এমন কিছু ঘটে তাহলে তাদের উড়িয়ে দেয়া হবে, পুরো দেশটাই উড়িয়ে দেয়া হবে। এর আগে পাল্টা সতর্কবার্তা এসেছে ইরানের তরফ থেকেও। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কেউ হত্যার চেষ্টা করলে তার হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে ধ্বংসের হুমকিও দিয়েছেন তিনি। আমরা ট্রাম্পের কথায় কান দিচ্ছি না। তিনি নিজেও জানেন যদি আমাদের নেতাকে আক্রমণ করার জন্য কোনো হাত তোলা হয়, আমরা কেবল সাহসের সাথে সেই হাত কেটেই ফেলবো না, বরং তাদের ধ্বংস করে দেব। পৃথিবীতে তাদের জন্য নিরাপদ কোনো স্থান থাকবে না। শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি হুমকি ধামকিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা ক্রমেই তীব্র হচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের দেয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানেই জানানো হয়েছে প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পৌঁছতে পারে তা নিশ্চিত করতেই সময়সীমা। এদিকে নির্বাচনী প্রচারণায় পোস্টার, হ্যান্ডবিল লাগানো যাবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। সকালে নির্বাচন কমিশনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। রমজান মাসের আগে এলপিজি সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, এলপিজির বাজারে ভারসাম্য আনতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারিভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। এলপিজি সংকট সমাধান করে গ্রাহকরা যেন সহনীয় দামে পায় সেজন্য সব চেষ্টা করছে সরকার। উপদেষ্টা বলেন, এরই মধ্যে বিপিসিকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সাপ্লাই কমিয়ে দিয়ে নির্বাচনের আগে সরকারকে বেকায়দায় ফেলার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন উপদেষ্টা। এলপিজি আমদানিকারক ব্যবসায়ীরা জানান, ইরান থেকে দেশে এলপিজি আসতো। বর্তমানে ইরানের এলপিজি বহনকারী জাহাজের উপর নিষেধাজ্ঞা কার্যকর করায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে, তাই বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার কথা তারা জানিয়েছে। সিস্টেম ডেভেলপ করতেছি যাতে করে ওই জ্বালানি এবং জ্বালানি বিভাগ এবং বিআরসি একযোগে বুঝতে পারে, আমরা যাতে আগাম হঠাৎ করে যাতে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন না হয় সেটার জন্য আমরা ব্যবস্থা করি। টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসির বোর্ড সভায়
পারল না বাংলাদেশ। যেখানে ভোটাভুটিতে সিদ্ধান্ত হয় ভারতে খেলতে যেতে হবে বিসিবিকে, নইলে বিকল্প দল দেবে এই সংস্থাটি। বলা হচ্ছে সেই দেশ হচ্ছে স্কটল্যান্ড। আইসিসি জানিয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই ম্যাচ হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি, এমনটাই জানিয়েছে ক্রিক ইনফো। নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই নিয়ে দফায় দফায় বৈঠক হয় আইসিসি ও বিসিবির মাঝে, কিন্তু কোনো সুরাহা আসেনি সেসব সভা শেষে। এরই মাঝে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেয় পিসিবি। এমন অবস্থায় বোর্ড সভা মানে অ্যাপেক্স বডির মিটিংয়ে বসে আইসিসি। ভার্চুয়াল সেই সভা শুরু হয় বুধবার বিকেল 5টার দিকে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নেওয়া হয় ভোটাভুটি। জানা গেছে সেখানে 14-2 ভোটে ফলাফল বিরুদ্ধে যায় বিসিবির। সিদ্ধান্ত আসে টি-20 বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই খেলা হবে। আইসিসির দাবি টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। এছাড়া কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি ছাড়াই এই পরিস্থিতি সূচি পরিবর্তন করা হলে তা একটি নেতিবাচক উদাহরণ তৈরি হতে পারে। স্বতন্ত্র নিরাপত্তা মূল্যায়ন উল্লেখ করে তাদের দাবি বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। ক্রিক ইনফো দাবি করছে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে আইসিসি। যদি বাংলাদেশ তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে তবে কপাল খুলতে পারে স্কটল্যান্ডের। নেদারল্যান্ডস, ইটালি ও জার্সির কাছে হেরে বাছাই পর্ব থেকে ছিটকে পড়া এই দলটাকে ভাবা হচ্ছে টাইগারদের বদলি হিসেবে। সভায় যুক্ত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সহ পূর্ণ দেশগুলোর প্রতিনিধিরা। পরিস্থিতি সামাল দিতে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যান্ড্রু এভগ্রেভ গত সপ্তাহেই ঢাকা সফর করেছিলেন। এখন প্রশ্ন, বাংলাদেশ সরকার কি তাদের অবস্থান বদলাবে ভারতে গিয়ে খেলার, নাকি আইনগত কোনো পথে হাঁটবে বিসিবি? উত্তর জানতে অপেক্ষা 24 ঘন্টার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকবেন।